স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব ৪৮। বিকট একটা বিস্ফোরণের শব্দে হকচকিয়ে গিয়ে তালহা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু না, তিনি পড়ে যান না। ছাদের কাঠ ওয়ালের ওপাশে একজন মানুষের বসার মতো একটু উঁচা কার্নিশ আছে। সেটার বদৌলেই তালহা বেশ অনায়াসেই সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তাকে সুরক্ষিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নাচা বুকের ওপরে হাত চেপে ধরে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দুজনেই দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিশাল এই তালুকদার বাড়ির সদস্য সংখ্যা নেহাত কম নয়, তাই মূল ভবনের বাহিরেও বাগানের দিকে বা উঠোনের আনাচে কানাচে একচালা বেশ কিছু ছোট ছোট ঘর রয়েছে। এমনই একটি ঘরের নিচের আস্তানা কেড়েছে নাচার নবম পড়ুয়া চাচাতো ভাই রায়হান। ছেলেটার বিজ্ঞানের প্রতি ঝোঁক পাগলামির পর্যায়ে। মাস্টার চাচু তাকে পই পই করে নিষেধ করেছিলেন উল্টাপাল্টা কোনো পরীক্ষা নিরীক্ষা না করতে। কে শুনে কার কথা। অতিরিক্ত অপালপক্কতার ফলস্বরূপ আজ এক ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসেছে সে। নিজের বোন করা কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আস্ত ঘরটাই সে উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণের তোড়ে ঘরের এক পাশে দেওয়ালে ও হুড়মুড় করে ভেঙে পড়েছে। ভেতরে জিনিসপত্র সব তছনছ। আর এই ধ্বংসস্তূপের মাঝে সামান্য আহত অবস্থায় দাঁড়িয়ে আছে স্বয়ং নিব্বি বিজ্ঞানী রায়হান। নিচে নেমে আসতে এক লঙ্কাকাণ্ড দেখতে পাই নাছা। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রায়ানের বাবার হাতের জুতো খুলে ছেলেকে পেটাতে উদ্যত হয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে নাছা তড়িঘড়ি করে ভিড় ঠেলে এগিয়ে যায়। চাচু আর রায়ানের মাঝখানে ঢালের মতো দাঁড়িয়ে পড়ে সে। শান্ত কণ্ঠে বলে, বাদ দাও তো চাচু, ওকে মেরে কি করবে? ছেলেটা তো নতুন কিছু শেখার চেষ্টাই করেছিল। চাচুকে থামিয়ে দিয়ে নাছা উদ্বিগ্ন চোখে রায়ানের দিকে তাকাই। তোর খুব বেশি লাগেনি তোরে? ভয়ে চড়সড় রায়হান দুদিকে মাথা নেড়ে জানাই, না। ভাইজির এমন প্রবল বাধার সম্মুখে রায়হানের বাবা আর এগোতে পারলেন না। নিরুপায় হয়ে সেখান থেকে সরে যান। তিনি চলে যেতে উঠোনে কুমুট পরিবেশটা নিমিষেই বদলে যায়। উপস্থিত সবাই আর নিজেদের মধ্যে ধরে রাখতে পারে না, রীতিমতো মাটিতে লুটিয়ে পড়ে হাসতে শুরু করেছে। মাস্টার চাচু হাসতে হাসতে বাড়ি অন্য বিজ্ঞান পড়ুয়াদের উদ্দেশ্য করে রসিকতা করে ওঠেন, তোরাও এমন নিপা এক্সপেরিমেন্ট করে এবার মূল বাড়িটাও ব্লাস্ট করিস। চারিপাশের এই হাসাহাসির মাঝে নাচার মুখে কোনো হাসি নেই। সে পরম মমতায় নিজের সুতির ওনার খুঁট দিয়ে রায়ানের মুখের দাগগুলো মুছতে মুছতে উপস্থিত সবাইকে শাসাই। অনেক হয়েছে, এবার থামতো সবাই। আমার ভাইকে নিয়ে আর কেউ হাসবে না, বলে দিলাম। সন্ধ্যায় আবছাওয়া অন্ধকারে চারিপাশে কেমন থরথর হয়ে আছে। তৃষ্ণা নিজের মনে ঘরের গাছ গোছাতে গোছাতে ব্যস্ত। ঠিক তখনই ঘরে পা রেখে ওয়াসিম। তার চেহারায় একরাশ বিরক্তি আর কাঠিন্যতা। তৃষ্ণার দিকে এক পলক তাকাতেই রুক্ষ কণ্ঠে সে বলে ওঠে, জানি আয় সবার জন্য, আগে এক কাপ খেয়েছি, মন ভরেনি। তৃষ্ণা কোনো তর্ক করে না, অভ্যস্ত ভঙ্গিতে মাথা নেড়ে শুধু বলে, আচ্ছা। এইদিকে নিচের লিভিং রুমে এক অন্যরকম পরিবেশ। তৌসির, ইয়াদ, রৌদ্র আর নহমান মিলে জনজনাট আড্ডায় মেতে উঠেছে। আজ রাতে তাদের আর কোথাও বের হওয়ার তাড়া নেই। যে লোকটা তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার কথা সে এখনও দিল্লি থেকে ফিরে আসেনি, তাই তাদের কাজের শুরু হবে আগামীকাল সকালে। এখন শুধুই অপরন্ত অবসর। তৃষ্ণা চা বানানোর উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তার পেছন পেছন শার্টের কলার ঠিক করতে করতে বেরিয়ে আসে ওয়াসিম। ইয়াদ শুয়ে আছে রৌদ্রের ওরুতে মাথা রেখে। তার ঠিক পায়ের কাছে বসে আছে তৌসির। করিডোরের দিকে হঠাৎ চোখ পড়তেই ইহাদের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক খেলে যায়। সে পা দিয়ে তৌসিরকে আলতো লাথি মেরে ইশারায় করিডোরের দিকে তাকাতে বলে। তারপর গলা নামিয়ে ফিসফিস করে বলে ওঠে, কিরে, গলা ঠিক করছিস কেন? ভেতরে কিছু হলো নাকি? তৌসির করিডোরের দিকে তৃষ্ণা আর ওয়াসিমের যাওয়ার পথের দিকে এক নজর তাকায়। তারপর তাচ্ছিলের হাসি হেসে বলে, আরে না, এত সাহস আর বুদ্ধি ওর নেই। নিজের ইগো বাঁচাইতে মেয়েটার সাথে ভালো করে দুটো কথা বলতেও তো পারে তা, সে আবার কিছু করবে? কথাটা শুনে ইয়াদ চরম বিরক্ত হয়। চাপা ক্ষোভে বলে ওঠে, বড় ভাইকে আজ কাজ করাতেই হবে। যখন আসছি ওদের তখন বাসন না করিয়ে আমরা যাচ্ছি না। ও নিচে আসলে তুই আমার সাথে নাটক শুরু করবি, বুঝলি? তৌসির পুরো কুচকে জানতে চাই, কি নাটক? ওয়াসিম সিঁড়ি ভেঙে নিচে নামতেই ইয়াদ ধীরে ধীরে উঠে বসে। হাতের ফোনটা অকারণে স্ক্রল করতে করতে ঠিক ওয়াসিমকে শুনিয়ে বেশ আক্ষেপের সুরে বলে ওঠে, আহারে, কতদিন বউকে দেখি না, শোকে কলিজাটা ফাইটা ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে একেবারে। তৌসির তাল মিলিয়ে বলে, কতদিন আবার? এই তো এলি, এখনো একদিনও তো পার হইল না। ইয়াদ কৃত্রিম ধমকের সুরে বলে ওঠে, ওই একদিনই আমার কাছে যুগ যুগ মনে হচ্ছে রে। তৌসির হেসে ফেলে, বাহ, বইয়ের জন্য এত মায়া তোর। এতক্ষণ ওয়াসিম এসে সোফায় বসে পড়েছে। ইয়াদ আর চোখে তার দিকে তাকিয়ে আরও জোরালো গলায় বলে,
আমি তো আর মানুষ নামের গরু নয় যে বউকে কাছে পেয়েও পাত্তা দেব না। আমি ভাই যতক্ষণ ঘরে থাকি বউয়ের আঁচলের নিচেই থাকি। নৌমানও পাশ থেকে ফোরন কাটে। তৌসির ভাইও তো এমনই, ফ্রি হলেই ভাবিকে নিয়ে সারাদিন পড়ে থাকেন। তৌসিরের কাঁধে হাত রেখে ইয়াদ বেশ বাহবা দেওয়ার ভঙ্গিতে বলে, এই তো গ্রেট, এমনটাই তো হওয়া উচিত। এরপর হঠাৎই সে ঘুরে তাকায় ওয়াসিমের দিকে, সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, তুই তো বউকে বউই মানিস না, তারপরও বল, একটু আদর টাদর তো নিশ্চয়ই করিস তাই না? মুহূর্তেই ওয়াসিমের চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর রাগী হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলে, লাত্তি মেরে তোর বইয়ের বাড়াই করা ছুটিয়ে দেব আমি। আমি কি তোদের মতো সাত করে বিয়ে করেছি নাকি? তোদের বউ আর আমার বউয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোদের বউরা ভালো পরিবারের, রূপবতী, গুণবতী, তার সম্মানের যোগ্য, কিন্তু ওর তো বাপ মাই নেই। ও একটা লোভী মেয়ে, দুমুঠো ভাতের লোভে পড়ে এখানে আছে। কাজের লোক, কাজ করে খায়। এই নির্মম কথাগুলো শুনে তৌসিরের চোয়াল শক্ত হয়ে যায়। সে তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ ওয়াসিমের দিকে তাকিয়ে থাকে। এরপর ঠোঁটের কোণে এক চিপতে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, অবহেলা করছিস তো কর, কিন্তু মনে রাখিস এই মেয়ের যোগ্য তুই নস। যেদিন ওকে হারাবি সেদিন বুঝবি ও আসলে কি ছিল। বরং অবাক্কার সুরে উড়িয়ে দেয় কথাটা, না বুঝবো না। তুড়ি মারলে ওর মতো 100টা মেয়ে এসে পায়ে পড়বে। ওকে নিয়ে এত সাফাই গাওয়ার কিছু নেই। ও শুধু আমার কাজের লোক, এর বেশি কিছু না। ইয়াদ স্তব্ধ হয়ে ওয়াসিমের চোখের দিকে তাকাই। তুই আজ তো একটা পশুর মতো কথা বলছিস ওয়াসিম। কথাটা শুনে ওয়াসিম হঠাৎ শূন্য দৃষ্টিতে চেয়ে হু হু করে হেসে ওঠে। সেই হাসিতে প্রাণের চেয়ে শূন্যতা আর হাহাকারই বেশি। সেদিনের পর থেকে আমি আর কারো প্রতি আর কোনো মায়া অনুভব করি না রে। হ্যাঁ, আমি একটা পশু, আমি সেটা স্বীকারও করি। মুহূর্তে ঘরের পরিবেশ ভারী হয়ে আসে। ইয়াদ আর তৌসির একে অপরের দিকে তাকায়। তিনজনের মুখেই নিমিশেষে নেমে আসে ঘর অমানিসার কালো মেঘ। চোখে দাও দাও করে জ্বলে ওঠে দীর্ঘদিনের চাপা পড়ে থাকা প্রতিশোধের আগুন। ইয়াদ ফিসফিস করে অথচ কঠিন স্বরে বলে ওঠে, ওরা আমাদের বাঁচতে দেয়নি, আমাদের বোনকে, বাবাকে, আমাদের পুরো রাজ্যকে, আমাদের অস্তিত্বকে ওরা ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা ওদের ছাড়বো না ওয়াসিম, আমি ওদের কাউকে ছাড়বো না। ঠিক সেই থমথমে মুহূর্তেই চায়ের ট্রে হাতে লিভিং রুমে এসে ঢোকে তৃষ্ণা। পরিবেশের ভারী ভাবটা সে হয়তো আজ করতে পারে না, বা করলেও না দেখার ভান করে চুপচাপ সবার সামনের ট্রেটা নামিয়ে রেখে ফিরে যেতে উদ্যত হয়। তৃষ্ণাকে ফিরে যেতে দেখেই তৌসির বসা থেকে উঠে দাঁড়ায়। পেছন থেকে শান্ত গলায় ডাকে, তৃষ্ণা শোনো। তৃষ্ণা থমকে দাঁড়িয়ে পড়ে। ধীর পায়ে পেছন ফিরে দৃষ্টি অনবত রেখে বিনীত সুরে বলে, জি বলুন। তৌসির ঠোঁটের স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলে বলে, আমাদের সবাইকে নিয়ে হয়তো তোমার মনে অনেক সংশয় কাজ করছে। এই পরিচয়টা দিয়ে নিই, আমি তৌসির, আর এ হলো ইয়াদ, ওর পাশে রুদ্র আর নহমান। ওরা দুজন আমার ভাই। আর আমরা তিনজন, আমি, ওয়াসিম আর ইয়াদ, আমরা আপন ভাই। সেই সম্পর্কে তোমার দেবর হই। তোমাকে তুমি করেই বলছি, কারণ বয়সে তুমি আমার ছোটই হবে, আর তোমাকে আমি আমার বোনের নজরেই দেখি। তৌসিরের কথাগুলো তৃষ্ণা বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকায়। ওর চোখে মুখে তখনও একটা চাপা নার্ভাসনেস। শান্ত গলায় বলে, জি আমি বুঝতে পেরেছি ভাই। কথাটা বলি সে এক প্রকার উড়ন্ত পায়ে রান্নাঘরের দিকে ছুটে যায়, যেন এখানে এক মুহূর্ত বেশি দাঁড়ালে অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসবে তার। ড্রয়িং রুমের সোফায় আয়েস করে বসে ইয়া ধোয়া ওঠা চায়ের কাপে আলতো চুমুক দেয়। ঠোঁটের কোণে তার একটা দুষ্টু হাসির রেখা। ওয়াসিমের দিকে আর চোখে তাকিয়ে সে খোঁচা দিয়ে বলে ওঠে, দূর, বোন কেন বললি? ভাবি বলবি ভাবি। আমার চাচাতো ভাইয়ের বউ বানাবো ওকে। বড় ভাই তো আর দেখে রাখতে চাই না। ইয়াদের এই রসিকতায় ওয়াসিমের চোয়াল শক্ত হয়ে আসে। বুকের ভেতরটায় রাগের আগুন দাও দাও করে জ্বলে ওঠে। তার তো মন চাচ্ছে এই মুহূর্তেই ড্রয়ার থেকে পিস্তলটা বের করে ইয়াদকে গুলি করে টপকে দিতে। সে খুব ভালো করে জানে ইয়াদ এসব নেহাতি মজা করে বলেছে। তারপরও অদ্ভুত এক অধিকারবোধ আর তীব্র ঈর্ষায় তার রগ জ্বলতে থাকে। মন চাইছে ইয়াদের টিপটা টেনে ছিঁড়ে নিতে। নিজেকে কোনো মতো সামলে বিরক্তিতে পুরো কোচকে ওয়াসিম এবার মুখ খোলে, দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে যে তুই কথায় কথায় ওকে টানিস? ইয়া তুমি যাওয়ার পাত্র নয়। সে আরও ফাজলামি শুরু করে। চোখের দৃষ্টি প্রচ্ছন্ন মজা নিয়ে বলে, হ্যাঁ টানি, কারণ এমন সহজ সরল মেয়ে আমি কখনোই দেখিনি। আমার বইয়ের পর এই মেয়েটাকেই আমার সবচেয়ে ভালো মনে হলো। আমার চাচাতো ভাই অনেক ভালো মানুষ, ওকে একবারে বুকের ভেতরে আঁকলে রাখবে। ওয়াসিমের ধৈর্যের পাত এইবার যেন চির ধরে যায়। হাতের মুঠো শক্ত করে সে প্রায় ফেটে পড়ে। আমার বিয়ে করা বউকে তুই আরেকজনের বউ কেন বানাবি? ওকে ডিভোর্স দিলে তো তুই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি। এতক্ষণ চুপচাপ দুজনের কাণ্ড দেখছিল তৌসির। এবার সে আসল পয়েন্ট ধরে বসে, তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াসিমের দিকে তাকিয়ে বলে, কিরে পাইনচোদ, তুই না কইলি তুই বউ মানুষ না, তাইলে এখন এইসব কথা মারাস কেন? তৃষ্ণাকে ডিভোর্স দিয়ে দিবি, ব্যাস কেল্লা ফতে। তোর তো এতে অসুবিধা হওয়ার কথা নয়।
ওয়াসিম থতমত খেয়ে যায়। নিজের দুর্বলতা ঢাকতে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চোখ অন্যদিকে ফিরিয়ে গলা খাকারি দিয়ে বলে, অসুবিধা অনেক হবে। আমার কাপড় চোপড় ধোয়া, টাইমলি খাবার দেওয়া, মুখে তুলে খাওয়ানো, গা কতর মুছে দেওয়া, সেবা করা, চা করে দেওয়া, এসব কে করবে ওকে ডিভোর্স দিয়ে দিলে? ওয়াসিমের এই খাড়া যুক্তি শুনে তৌসির তিক্ত হাসে। সে খুব ভালো করেই বোঝে কাজের অজুহাতের আড়ালে ওয়াসিম আসলে মেয়েটাকে কতটা চায়। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে তৌসির ভালি গলায় বলে, নিজের স্বার্থের জন্য হলেও তোর এই অসহায় মেয়েটাকে ভালোবাসা উচিত ওয়াসিম, হারিয়ে ফেলিস না। কথাটা বলেই তৌসির নিজের রুমের দিকে পা বাড়ায়। পকেট থেকে ফোনটা বেশ কিছুক্ষণ ধরে একটানা বেজেই চলছে। নাছা বারবার কল দিচ্ছে। তৌসির নিজের রুমে ঢুকে দরজাটা চাপিয়ে ফোন রিসিভ করে কল ধরতেই ওপাশ থেকে নাচা রীতিমতো চিল্লিয়ে ওঠে, কই ছিলেন আপনি? তৌসির বিরক্তি নিয়ে কপালে ভাঁজ ফেলে। নিজের স্বভাবসুলভ রুক্ষ টোনে বলে, আরে কামে ছিলাম সাওয়া, এমন চিল্লাইস কেন? তৌসির এই অদ্ভুত গালি শুনে নাচা চাদর মতো শান্ত হয়ে যায়। গালি না খেয়ে ওর মনের শান্তি আসে না। উত্তেজিত শটটা নামিয়ে এনে নাচা বলে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আর আপনাকে অনেক কথা বলার বাকি আছে। তৌসির প্যান্টের পকেট থেকে এক হাতে গুজে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে, কি কথা? আছে কত কথা, ফোনেই বলো শুনি। না, এসব ফোনে বলতে পারবো না, বাড়িতে আসুন বলবো। আর শুনুন, আজ আমার চাচাতো ভাই রায়ান আছে না? তৌসির পুরো কুচকায়। হ্যাঁ, কেন, কি হয়েছে? ওপাশ থেকে নাচা প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, আরে কি হয়েছে শুনুন বলি। ও সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের একটা হলরুম উড়িয়ে ফেলেছে। কথাটা শুনে তৌসির এক মুহূর্ত চুপ থাকে, তারপর হো হো করে হেসে ওঠে। হাসির মধ্যেই তাচ্ছিল্য ভরা গলায় বলে, নোবেলজয়ী কাত্তারি হারাম টাকা দিয়ে তোর বাপ চাচারা এসব বানাইছে তো, তাই এমনে উড়াইয়া যাইতাছে। দেখিস তোর বাপ চাচার সাওয়ানা এমন কইরা কবে উইরা যায়। কথাটা শুনেই নাচার মেজাজ নিমিষে বিগড়ে যায়। ঝাঁঝালো গলায় সে বলে ওঠে, হ্যাঁ, আমার বাপ চাচাই তো শুধু হারাম টাকা কামাই, আর আপনি তো তাসবি আর জায়নামাজ বিক্রি করে এত টাকা কামান, তাই না? আমার বাপ চাচা তো অন্তত খরচ করতে জানে, কিন্তু আপনি, ছি। দুদিন পর যখন বাচ্চা কাচ্চা হবে, তখন তারা যদি জিজ্ঞেস করে, আম্মা তুমি কি করে এই কিপটার সংসার করলে, কিভাবে এই কিপটার সংসারের থেকে আমাদের জন্ম দিলে, তখন আমি উত্তরে কি দেব শুনি? রোজের অভ্যাস থেকে মিটি মিটি হাসছে, তবে গলার শটটা একদম সহজ রেখেই রসিকতা করে, তখন বলবি তোদের বাপ টাকা খরচ করে সেফটি না কিনেই কিপটামি করেছে বলেই তোরা দুনিয়ার আলো দেখতে পাচ্ছিস। কথাটা শুনে নাচান চাকমুখ ছিটকায়। বিরক্তির চরম সীমানায় পৌঁছে বলে, ছি, আমি বাচ্চাদের এসব বলবো? তৌসিরের হাসি যেন আরও চওড়া হয়। হো, বলবি, সমস্যা কি? হঠাৎ নাচার মাথায় অন্য চিন্তা ভর করে। প্রসঙ্গ পাল্টে সে হঠাৎ বলে বসে, এই তৌসির, আমাদের তো বাসর হয়ে গেছে, কিন্তু কয়টা বাচ্চা নেব সেটা তো একবারও ভাবিনি। তৌসির সাথে সাথে আপত্তি জানায়, না, এখন বাচ্চা টাচ্চার কোনো দরকার নেই। কেন? নাচার কণ্ঠে রাজ্যের বিস্ময়। তুই নিজে তো একটা বাচ্চা, বাচ্চা জন্ম দিতে গিয়া যদি মরে টরে যাস, তখন তো তোর বাচ্চাটা আমার নামে উত্তেজনায় মামলা ঠুকে দেবে। তৌসিরের কথা শুনে নাচের অভিমান আর রাগ এক হয়ে যায়। ঠোঁট উল্টে বলে, তাহলে এক কাজ করুন, মায়াকে বিয়ে করে নিন। ও তো বেশ উপযুক্ত বয়সের আছে, বাচ্চা জন্ম দিতে গিয়ে মরবেও না। তৌসির পুরো কুচকে বলে, তোর আর আমার এই ভালা কথার মাঝখানে ওই কালনাগিনী আবার আসে কোথা থেকে? নাছাও ছাড়ার পাত্রী নয়। আপনি তো বললেন আমায় বাচ্চার মা করবেন না, তার মানে তো ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বললেন যে আপনি আরেকটা বিয়ে করতে চান। আর কাকে করতে চান সেটা তো পরিষ্কার, অবশ্যই মায়াকে। তৌসির এবার একটু কড়া গলায় অথচ আদরে ধমক দিয়ে বলে, তুই খামোখা তারা কথা চুদাইস না সিনা। তোর দাদার মতো আমার কুয়া ভরা উত্তেজনা নেই সে আমি 100টা বিয়ে করতে যাব। দাদার কথায় তৌসির ফুঁসে ওঠে, খবরদার, আমার দাদাকে একদম টানবেন না বলে দিচ্ছি। কথা হচ্ছে আমার আর আপনার মাঝে। আমার টানতে ভালো লাগে তাই টানবো। আপনার কি আমার সাথে সারাক্ষণ ঝগড়া করার মোড থাকে? সবসময় শুধু ঝগড়া করেন। যান, আমি আর কোনো কথাই বলবো না আপনার সাথে। না বললে নাই, তুই বিয়ার কথা তুললি কেন? তুই দেখি বিশ্বসিনাল হয়ে গেছিস। ওই হারামজাতির নাতিন তুই বিয়ার কথা তুলস কেন? তো তুলবো না। আপনি কেন বলবেন আমি বাচ্চা নেব না? আমি তো তোরে না করিনি, বলছি এখন না। নাচা চেত ধরে, আপনার সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে হলে এতদিনে আমি 2-3 মাসের প্রেগনেন্ট থাকতাম। তৌসির অবাক হয়ে বলে, কি কইলে আবার কো? বললাম আমি মা হব, আমি আপনার সন্তানের জননী হব। আমি মা ডাক শুনতে চাই। 40 বছর হওয়ার আগে 10-12টা বাচ্চার মা হতে চাই, শুনেছেন? তৌসির দীর্ঘশ্বাস ফেলে, শুনছি। এখন ঠান্ডা হো, মা হবি কেমনে? ধরলে তো কাকড়ার মতো চিল্লানি দিস, শেষ করবারই দিস না কিছু। নাচা লাজুক গলায় বলে, তো করেন না কেন? আমি কি না করেছি? জোর করে করবেন, ওই সময় আমি নিজের কষ্টের জন্য কাঁদি। আপনি বুঝবেন না, আপনি বুঝিয়ে বলবেন।
তৌসির একটু অস্থির হয়ে বলে, নাজা উত্তেজিত করিস না, এমনিতেই অনেক কষ্টে সামলাচ্ছি নিজেকে। নাজা দুষ্টুমি করে বলে, আমি কি করলাম? আমি তো শুধু মা হওয়ার কথাই বললাম। আমি কি আপনার সাথে আগের রাতের বা পেটে দেওয়ার কিসের কথা বলেছি? তুই ইচ্ছে কইরা আমায় এসব কইতাছিস যাতে আমি মরে যাই। নাজা হেসে ফেলল। হ্যাঁ, বললে বলতাছি, মেজাজ দেখানোর শাস্তি এটা। তৌসির হুমকি দেয়, হাতের কাছে যদি পাই তোরে, তাহলে তেঁতুল ভর্তা করে খামো। যেদিন বাড়িতে আসমো সেদিন তোর 200 ডিগ্রি জ্বর উঠব। হ্যাঁ, অনেক দিতেন। যাকে চা খেয়েছেন? খাইছি। তুই কি করস? তালহার লগে গল্প করা শেষ? হ্যাঁ, অনেকক্ষণ গল্প করলাম। আপনি আবার উল্টোপাল্টা ভাববেন না। ছোটবেলা থেকে তালহা ভাইয়ের থেকে গল্প শুনি, ওনার কথা ভালো লাগে। না কিছু মনে করতাছি না। তা কি গল্প করলি? নাচা হাসতে হাসতে বলে, আমি বলেছি যে তালহা ভাই আমার জামাই তো মহা কিপটে। কিপটামির জাত ছাড়ানো। আপনি আমাকে টিপস দিন, এই কিপটামি বন্ধ করব কি করে? তৌসির জানতে চাই, তো তালহা কি কইল? তালহা ভাই বলছে, দিন রাত 24 ঘন্টা যেন আপনার মায়ের উপরে রাখি। তৌসির হেসে ফেলে, তালহা এসব জীবনেও কইব না, তুই নিজেই বানাইয়া কইতাছস। হ্যাঁ, বানাই বলছি। দেশে আসুন শুধু, দেখবেন কি করি। আমি কি করলাম? আমি মারবি কেন? নাচা উত্তেজিত হয়ে বলে, কিছু করেননি তো, এমনিই মারবো। জানেন আমার বিগ ড্রিম কি? কি? মদ খেয়ে মাতাল হয়ে জামাই পিটাবো। আপনাকে ইচ্ছে মতো কেলাবো। তৌসির বলে ওঠে, তাহলে আমিও তোমার সাওয়াই দিমুনে কয়টা? নাচা আরও বলে, আরও শুনুন, আমি মদ খেয়ে মাতলামি করবো আর আপনাকে মেরে মেরে বলবো, নাচ শালা। তৌসির হাসতে হাসতে বলে, গন্ডি হয়ে যাইতাছস দেখি তুই। তৃষ্ণা নিস্তব্ধ হয়ে বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। পাশের ঘর থেকে ভেসে আসতে তৌসির আর নাচার উচ্ছল আলাপের রেশ, যা তার কানে বিচ্ছে বিষণ্ণতার সুর হয়ে। আকাশের দূর নীলময় মেঘের আনাগোনা সেদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তৃষ্ণা ভাবে, মানুষ তার স্ত্রীকে কতই না নিবিড়ভাবে ভালোবেসেছে, অথচ তার এই পোড়া কপালে হয়তো এমন উষ্ণতা কোনোদিনই লেখা নেই। একটু আগে ওয়াসিম আর তৌসিরের বলা প্রতিটি শব্দ সে শুনেছে। ওয়াসিমের কাছে যে সে কোনো স্ত্রী নয়, শুধু একজন অবৈতনিক কাজের মানুষ। সত্যিই তো, সে তো আর এই সংসারের একজন দাসী। তৃষ্ণার ছলছল চোখের কোণ বেয়ে অঝরে গড়িয়ে পড়েছে তপ্ত অশ্রু। এই অবহেলায় আর বিষাদময় জীবনের সমাপ্তি কোথায়? কবে মুক্তি মিলবে এই দমবন্ধ করা খাঁচা থেকে? ঠিক তখনই নিঃশব্দে পদক্ষেপে তৃষ্ণার ঠিক পেছনে এসে দাঁড়ায় ওয়াসিম। বাতাসে ভেসে আসা পরিচিত সুবাস আর একটি ভারী উপস্থিতিতে তৃষ্ণা চমকে ওঠে। তাড়াহুড়ো করে অত্যন্ত সাবধানে সে গলার উপরে লেপ্টে থাকা চোখের পানি মুছে নেয়। তারপর মাথা নিচু করে নিচে ঘরে উদ্দেশ্যে পা বাড়ায় সে। ওয়াসিমকে পাশ কাটিয়ে সদর বর্ণে চলে যাওয়ার সময় হঠাৎই ওয়াসিম তার বলিষ্ঠ আলতো হাতে তৃষ্ণার ওনার প্রান্ত টেনে ধরে। তৃষ্ণা থমকে দাঁড়ায় জায়গায়, বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে ওঠে। তারপর ধীরে ধীরে পেছন ফিরে অত্যন্ত জড়তা আর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনার কি কিছু প্রয়োজন? ওয়াসিম স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ওর চোখের দৃষ্টি আজ বড় অচেনা। তারপর হঠাৎ করে এক ঝটকায় তৃষ্ণার একেবারে সামনে এসে দাঁড়ায় সে। দুজনের মাঝে দূরত্বটুকু নিমিষে শূন্য হয়ে যায়। তৃষ্ণা ভয়ে দুকদম পিছিয়ে যেতে চায়, কিন্তু ওয়াসিম তাকে সেই সুযোগটুকুও দেয় না। সে তার শক্ত দুই হাতের তৃষ্ণার ছিপছিপে কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নেয়। সরাসরি তার ছলছল চোখের দিকে তাকিয়ে ভারী গলায় প্রশ্ন করে, চোখের কোণে পানি কেন? কথাটা তো শুনে তৃষ্ণা আমতামতা করে, ঢোক খুলে মিথ্যায় আশ্রয় নেয়। এমনি মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই হয়তো পানি চলে এসেছে। আপনার কি কিছু প্রয়োজন? আমাকে এভাবে আটকালেন যে? ওয়াসিমের কণ্ঠে এক অদ্ভুত ঘোর। কেন, এমনি কি আটকাতে পারি না? আপনি তো এমনি আমার সাথে কখনো কথা বলেন না, তাই তাই জিজ্ঞেস করেছি। তৃষ্ণা অত্যন্ত আতঙ্কিত স্বরে কথাগুলো বলে দ্রুত মাথা নিচু করে নেয়। ওয়াসিমের এই রূপ তার কাছে বড় অচেনা, বড় ভয়ের। ওয়াসিম তৃষ্ণার এই যুক্তির ধারে না। তার তপ্ত নিঃশ্বাস এখন তৃষ্ণার গালে আছড়ে পড়েছে। তৃষ্ণার কাঁপতে থাকা গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে ওয়াসিম যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক অসহ্য তৃষ্ণা, এক গভীর মোহে সে ধীরে ধীরে নিজের ঠোঁটে নামিয়ে আনে। কোনো বাক্যময় না করে সে তৃষ্ণার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের বন্ধনীতে আবদ্ধ করে নেয়। কষ্টতা আর ভালো লাগার আতঙ্কে তৃষ্ণার সারা শরীর অবশয়ে আসে। সে বুঝতে পারে না এই মানুষটা কেন আজ তার উন্মুক্তের মতো আচরণ করছে। তৃষ্ণা তার ক্ষুদ্র হাত দুটো দিয়ে ওয়াসিমের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দেয়, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওয়াসিমের আলিঙ্গন আজ বস্ত্রের মতো কঠিন। সে এক হাতে তৃষ্ণার চুলের গোছা মুচড়ে ধরে আরও নিবিড়ভাবে, আরও তৃষ্ণার্ত ভঙ্গিতে তাকে চুম্বন করতে থাকে। তৃষ্ণা অনুভব করে তার সমস্ত প্রতিবাদ এই আদিমতার কাছে নীতি স্বীকার করেছে। সবশেষে সমস্ত প্রাণশক্তি এক করে তৃষ্ণা তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয়। তার বুকে ওঠানামা করছে,
অবাধ্য অশ্রুরা এখন বাঁধ ভাঙা। ডুকরে কেঁদে উঠে সে বলে, কেন করছেন এমন? আপনার চোখে তো আমি কেবলই কাজের লোক। একজন সামান্য দাসীর সাথে এমন আচরণ কি আপনার মতো মনিবের শোভা পায়?